মা আমি এই বিয়ে করতে পারবো না, প্লিজ তোমরা বোঝার চেষ্টা করো। বিয়ে করতে পারবি না মানে? বিয়ে তো হয়েই গেছে, আমরা কি জোর করে তোকে বিয়ে দিয়েছি? তুই নিজ ইচ্ছায় করছোস। এখন তো আমরা সমাজের সামনে তোকে ধুমধাম করে তুলে দিচ্ছি। ও মা, তুমিও জানো কেন বিয়েটা করতে হয়েছে, তারপরও বলো আমি ইচ্ছা করে করেছি। দেখো যা হবার হয়েছে, তখন পরিস্থিতি অন্য ছিল তাই করতে বাধ্য হয়েছি, কিন্তু এখন আমি মন থেকে বিয়েটা কোনোভাবেই মানতে পারবো না, না তাকে স্বামী হিসেবে চিন্তা করতে পারবো। দেখ তিশা, আমরাও চিন্তা করিনি এমন হবে, কিন্তু ভাগ্য কেউ পাল্টাতে পারে না। জন্ম মৃত্যু বিয়ে সব উপরওয়ালার হাতে, আর সে যদি তোর ভাগ্যে জিসানকে লিখে রাখে তাহলে আমরা আর কি করতে পারি? বিয়েটার কথা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার কানে চলে গেছে। এখন যদি তুই বলিস তুই ওর সাথে সংসার করবি না, তাহলে চিন্তা কর তোর বাবা সমাজে মুখ দেখাবে কি করে? যে ব্যক্তি কারো কাছে নত হয়নি, তুই কি চাস আজ তোর বাবার সম্মান চলে যাক? সে কি বাঁচবে তার মান সম্মান হারিয়ে? তুই বল। ঠিক আছে মা, তোমাদের যা খুশি করো, আমি আর কিছুই বলবো না। আমার কপাল খারাপ, তা না হলে আমার সাথেই বা কেন এমন হলো? একথা বলে তিশা চলে গেল। মা আর কিছু বলল না, কারণ আজ তিশার গায়ে হলুদ। সকাল থেকেই সবাই খুব ব্যস্ত, আত্মীয় স্বজন ও আসা শুরু করলো। তিশার কিছু কাজিনরা তাকে গায়ে হলুদের জন্য তৈরি করলো। তারা অনেক চেষ্টা করেও তিশাকে পার্লারে নিতে পারলো না। তিশাকে ওরা রুমে রেখে বাহিরে চলে গেল। আর তিশা সেদিন গুলোর কথা চিন্তা করছে আর মনের অজান্তে চোখ থেকে পানি পড়ছে। 3 মাস আগে অতীত। তিশা, তিশা, এই তিশা, উফ, এই মেয়েটা সবসময় পড়তে বসলে পড়ার টেবিলে ঘুমিয়ে যায়। তিশার মা বলল। কি হলো মা, এত চেঁচামেচি কেন করো বলো তো? সবসময় আমাকে একটু শান্তি মতো ঘুমাতেও দেয় না। তিশা ঘুমু ঘুমু চোখে বলল। কি আমি ঘুমাতে দি না? দেখ তিশা, তুই প্রত্যেকবার অঙ্কে খারাপ রেজাল্ট করস। যখনই তোকে অঙ্ক করতে বলি তুই পড়ার টেবিলে ঘুমিয়ে পড়স। সমস্যা কি তোর? তিশার মা কান ধরে বলল। মা, ও দিন দিন পড়াচোর হয়ে যাচ্ছে, পড়ালেখার প্রতি ওর একদম মন নেই। তুমি ওকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, এটাই ভালো ওর জন্য। তিশার বড় ভাই বলল। কি বললি ভাইয়া তুই? তিশা দৌড় দিয়ে ড্রয়িং রুমে এসে বলল। তিশার ভাই টিভি দেখতে দেখতে কথাগুলো বলছিল। তিশার ভাইকে খুব ভয় পায়, খুব তেরা টাইপের মানুষ। তাই কি আর বলবো, যা বলেছি সত্য বলেছি। এবার খারাপ রেজাল্ট করলে বিয়ে দিয়ে দেব, মনে রাখিস, তিশার ভাই বলল। তিশা নাক মুখ ফুলিয়ে নিজের ঘরে চলে গেল, কারণ ভাইকে কিছু বললে সে নিজের পায়ে কুড়োল মারার সমান জানে। বিকেলে তিশা সুন্দর করে সেজে নিল, কারণ নীলুর বাসায় যাবে। নীলুর ফুফাতো ভাই আবিরকে তিশার খুব পছন্দ। প্রথম যেদিন দেখেছিল তখন থেকে আবিরের ওপর ক্রাশ খেয়ে বসে আছে, একদম চকলেট বয়ের মতো। তিশার তো মন চাইছিল খেয়ে ফেলতে। এরপর আবির যখনই নীলুদের বাসায় আসে, তিশাও ওদের বাসায় চলে যায়। আবির আর ওর মাঝে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে, কিন্তু সেটা ভালোবাসা কিনা তারা দুজনেই জানে না। তারা ফেসবুকে ফোনেও অনেক কথা বলে, তবে খুব লুকিয়ে, কারণ ওর ভাই জানতে পারলে ওর কপালে শনি আছে। তিশা খুব ভালো করেই জানে। যাই হোক, নীলুর বাসায় আবিরের সাথে দেখা করতে যাবে, তাই সুন্দর করে সেজে যেই ড্রয়িং রুমে পৌঁছালো, তিশার চোখ কপালে উঠে গেল। ড্রয়িং রুমে জিসান আর রায়হান ভাই বসে আছে। রায়হান ওর নিজের ভাই আর জিসান হলো রায়হান ভাইয়ের বন্ধু। বলতে গেলে রায়হান জিসানকে তিশার থেকেও বেশি বিশ্বাস করে। জিসান খুব রকচটা মানুষ, খুব জেদি, কিন্তু খুব হ্যান্ডসাম, উঁচা লম্বা টল ফিগার। ওনার জন্য কলেজে অনেক মেয়েরাই পাগল ছিল, কিন্তু ওনার জিদ আর রাগের কারণে কেউ কাছে আসার সাহস পেত না। ওনাকে দেখলে কেন জানি আমার কলিজা শুকিয়ে যায়। ভাইকে বোকা বানাতে পারলেও এই ব্যক্তিকে বোকা বানানো এত সহজ না। দুজনে সোফায় বসে কথা বলছে। আমি আস্তে করে তাদের সামনে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ পেছন থেকে ডাক পড়ল, আমার নিঃশ্বাস বন্ধ হবার মতো। আমি মুখে হাসি রেখে পেছনে তাকালাম, দেখলাম রায়হান ভাই, জিসান ভাই আমার দিকে তাকিয়ে আছে। একটু খেয়াল করে দেখলাম জিসান ভাই আর চোখ দিয়ে আমার ওপর থেকে নিচ পর্যন্ত দেখলো। দেখে
মোবাইল টিপতে লাগলো। কোথায় যাচ্ছিস এই অবেলায়? ভাইয়া এই তো একটু নীলুর বাসায়। কেন? এই তো একটু কাজ ছিল, ও কিছু নোট করেছে ওগুলো আনতে। তুই আর নীলু এক কলেজে পড়স তাই না? আর ক্লাসমেটও? এতক্ষণ পর জিসান ভাই প্রশ্ন মারলো আমার দিকে। আমি অসহায়ের মতো দাঁড়িয়ে তার দিকে তাকালাম। মন চাইছিল একটা লাঠি এনে ওনার মাথায় মারি। জিসান কিছু জিজ্ঞেস করেছে, উত্তর দিস না কেন? রায়হান ভাই বলল। জি ভাইয়া, আমরা ক্লাসমেট। তাহলে তো নোট কাল কলেজ থেকেও নিতে পারবি। এখন বাহিরে যাওয়ার কি দরকার? তার উপর এত সেজেগুজে বান্ধবীর বাসায় নোট আনতে এত সাজার কি প্রয়োজন পড়লো বলতো? কি আর বলবো, দাঁতে দাঁত চেপে বললাম, খুব দরকার ছিল ভাইয়া নোটগুলো, তাই। আর এমনিই একটু সাজতে মন চাইলো তাই একটু সাজলাম, আর কিছু না। রায়হান ভাই তাকিয়ে আমার কথা শুনতেছে। আমি ভয়ে আর কিছু বলতে পারলাম না। ঠিক আছে, খুব বেশি দরকার হলে আমরা নিয়ে আসছি, তুই নীলুকে বলে দে তোর যাবার দরকার নেই, জিসান ভাই বলল আমাকে। কি বলল জিসান, শুনোস নাই? যা ঘরে যা, রায়হান ভাই বলল। আমি রাগে মুখ ফুলিয়ে আবারও নিজের ঘরে চলে গেলাম, কারণ একবার যেহেতু জিসান ভাই মানা করেছে তাহলে আর আজ কোনোভাবেই আমার বাহিরে যাওয়া হবে না, কারণ জিসান ভাইকে আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। তার কথার উপর আর কোনো কথাই নাই। সে কিছু মানা করলে সেটা আমার বাবা মা ও করে না, এতটা ভালোবাসে তাকে। আর রায়হান ভাই তো আছে, তার সাথে সাথে সব কথায় সায় দিবে। তাই সে মানা করার পরও খুব জোর করলে ওনার সন্দেহ বেড়ে যাবে, তখন আমার কপালে খারাপই আছে। আমি রুমে গিয়ে তাড়াতাড়ি নীলুকে ফোন দিয়ে বলে দিলাম, তা না হলে ভেজালে পড়ে যেতাম। কলেজে যাবার জন্য তিশা রেডি হচ্ছে। আজ কলেজে প্যারেন্টস মিটিং আছে, তাই তিশার মা বাবাকে যেতে হবে কলেজে, কিন্তু বাবার সময় নেই, তাই তিশার মা একাই গেল তিশার সাথে। ও, পরিচয়টা মনে হয় দেয়া হয়নি এখনো আমার। আমি তিশা, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি। খুব ভালো ছাত্রী না হলেও মোটামুটি আছি, আর এতে আমি সন্তুষ্ট, কারণ সবাইকে যে গোল্ডেন প্লাস পেতে হবে এমন কথা না। যাই হোক, আমার বাড়ির সবাই মাথা ব্যথা, আরো একটু ভালো করে পড়লে আরো ভালো করতি, তাদের বুঝিয়ে লাভ নাই। আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করি ভালো করার। আমার মতে আমি ভালো করেছি। আমরা দুই ভাই বোন। আমার বড় ভাই রায়হান, যে আমার লাইফকে হেল করে রাখে, পড়াশোনা শেষ করে চাকরির জন্য ওয়েট করছে। কিছু ভালো জায়গায় ইন্টারভিউ দিয়েছে। ভাইয়া শিওর এর মধ্যে কোনো এক জায়গায় চাকরি হয়ে যাবে। সারাদিন কোনো কাজ নাই বলে আমার পিছনে লেগে থাকে। বাবা মাও এত শাসন করে না যতটা ও করে। ভাইয়া কি এমন হয়, নাকি আল্লাহ আমাকেই এমন একটা ভিলেন ভাই দিছে? তিশা ও তিশার মা কলেজে এসে পৌঁছলো। তারা ওয়েট করছে, তিশার রোল অনুযায়ী ভেতরে ডাকবে। তিশা কিছুটা চিন্তিত, কারণ এবার পরীক্ষাগুলো তেমন ভালো করে দেয়নি। এমনি আমাকে বকে আমি নাকি পড়াচোর। তার উপর আজ যদি আফরোজা ম্যাডাম মাকে কিছু বলে তাহলে বাড়িতে গিয়ে মার একটাও নিচে পড়বে না। সব আমার গালে। তিশা এগুলো ভাবছে গালে হাত দিয়ে। কিছুক্ষণ পর তিশার রোল ডাকা হলে ভাবনার জগৎ থেকে বের হয়ে মাকে নিয়ে আফরোজা ম্যাডামের কক্ষে গেল। তাদের বসতে দিয়ে আফরোজা ম্যাডাম তিশার মাকে জিজ্ঞেস করলো বাড়িতে সবাই সুস্থ আছে কিনা। তিশার মা কিছুটা অবাক হলো এমন প্রশ্নে। তৎক্ষণিক জবাব দিয়ে জিজ্ঞেস করলো, কেন ম্যাডাম হঠাৎ এমন প্রশ্ন? আসলে তিশা মোটামুটি ভালো ছাত্রী, কিন্তু এবার পরীক্ষাগুলো তেমন ভালো হয়নি, তাই জানার জন্য বাড়িতে কেউ অসুস্থ ছিল কিনা, যার কারণে পড়তে পারেনি। তাই হয়তো পরীক্ষাগুলো খারাপ হলো কিনা। আসলে ম্যাডাম পরীক্ষার কিছুদিন আগেই ওর প্রাইভেট টিচারটা চলে গিয়েছিল, তখন একা পড়তে একটু সমস্যা হচ্ছিল, তাই হয়তো কিছুটা বিশৃঙ্খল হয়ে পড়েছিল। হয়তো এমনিতেই ওর কোনো সমস্যা নেই, কিন্তু ফাইনাল পরীক্ষার বেশি দিন বাকি নেই, তাই ওকে এখন পড়াশোনায় অনেক মনোযোগী হতে হবে। আপনারাও একটু খেয়াল রাখবেন, তাহলেই হবে। ওকে ম্যাডাম, আমি সব বুঝেছি, এবার আসি। ওকে, আফরোজা ম্যাডাম বললেন। ম্যাডামের কক্ষ থেকে বের হয়ে দেখলাম মা আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, মা কি হয়েছে? এমন করে কি দেখছো? আমায় আগে দেখোনি কখনো? মা রেগে গিয়ে বলল, আজ আসিস বাসায়, আর এমন মিষ্টি কথাগুলো তোর ভাই আর বাবার জন্য বাঁচিয়ে রাখ। রায়হান ঠিকই বলেছে, তুই একটা পড়াচোর হয়ে গিয়েছিস। দিন দিন মানুষের উন্নতি হয় আর তোর অবনতি হচ্ছে। আমার তো তোকে নিয়ে গর্ব করার কথা। মায়ের কথা শুনে তিশার সুন্দর
মুখখানি মলিন হয়ে গিয়েছে আর মাকে পটানোর বৃথা চেষ্টা করছে যাতে মা বাসায় গিয়ে তার ভাইকে আর বাবাকে কিছু না বলে, কিন্তু লাভ হয়নি। ওর মা কোনো কথাই শুনতে রাজি না। তাই তিশাও রেগে গিয়ে বলল, আমার তো মনে হয় তুমি আমার মা না, শুধু রায়হান ভাইয়ের মা। তাই তো তোমার মাঝে দয়া মায়া কম। আমার মা হলে আমার মতো দয়ালু হতে। দেখ তিশা, বাজে কথা বাদ দে আর বাসায় এসে নিজেকে কিভাবে বাঁচাবি সেটা ভাব। আমি গেলাম বাসায়, তুই ক্লাসে যা। ক্লাসে গিয়ে তিশা নীলাকে সব বলল আর ওর থেকে বুদ্ধি চাইলো আজকে কিভাবে বাঁচা যায়। নীলা তো একদম না বলে দিল। তোর কি মাথা খারাপ হয়েছে? তোর ভাই যদি শুনে আমি তোকে কোনো উল্টাপাল্টা বুদ্ধি দিই তাহলে আমাকে মাথায় তুলে একটা আছাড় মারবে। আর আমি তো এই ভয়ে আছি আবিরের কথা জানলে আমায় কি করে। আমার সেদিন মৃত্যুদণ্ড নিশ্চিত। রাতেও চিন্তায় ঘুম হয় না আমার, জানোস হারামি তোর জন্য। এত চিন্তা করস কেন? আমি কি ওর সাথে প্রেম করে বেড়াইছি? ভালো লাগতো তাই একটু একটু কথা বলতাম। আর কি করছি? প্রেম করার ইচ্ছা না থাকলে এখানেই স্টপ যা, আর আগে বাড়িস না। তা না হলে থাক, আর বলবো না। আরে বাদ দে, আগে বল এখন কি করব? আমি কোথাও পালিয়ে গেলে কেমন হয় বলতো? তোর মাথার সব নাট বল্টু কি ঢিলা হয়ে গেছে বলতো? নীলা বলল। তিশা অবাক হয়ে বলল, না তো। কেন, তুই এমন বলছস? তাহলে কি বলবো? তুই ভাবছস তুই এমন করলে তোর ভাই তোকে যেখান থেকে পারুক খুঁজে এনে একটা রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবে, তাহলে ভালো হবে তাই না? নীলার কথা শুনে তিশা গভীর চিন্তায় মগ্ন হলো। আসলেই তো আমার ভাই এটা করতেই পারে, ওর কোনো ভরসা নেই। এমনিই বলে পরীক্ষায় খারাপ করলে নাকি বিয়ে দিয়ে দিবে, তার উপর এটা করলে আমার কপালে রিক্সাওয়ালাই জুটবে। না 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 বলে চিৎকার করে উঠল তিশা। চিন্তা বাদ দে, যা হবার হবে। ভাইয়া হয়তো একটু বকবে, খেয়ে নিস। এত কিছু খেতে পারোস, একটু বকা খেলে কি হবে? কলেজ থেকে সোজা বাসায় গেল। ওর আজ বাসায় যেতেও ভয় লাগছে। বাসায় গিয়ে সোজা রুমে গিয়ে ফ্রেশ হলো। কিছু খেয়ে বিশ্রাম নেবার জন্য বিছানায় পিঠ লাগাতেই ঘুমিয়ে পড়লো। সন্ধ্যায় মায়ের ডাকে ঘুম ভাঙলো। কি হয়েছে মা, এত ডাকাডাকি কেন করছো? তোর বাবা আর রায়হান ডাকছে, তোকে ড্রয়িং রুমে আস। এ কথা শুনে আমার কলিজার পানি সব শুকিয়ে গেছে। তবুও আস্তে আস্তে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালাম। তিশা, এসব কি মা? তোর মা যা বলছে সত্য? এভাবে খারাপ করার কারণ কি বলো? তোমার সমস্যা না জানলে সমাধান কি করে করব? ভাইয়া আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি কি বলি তা জানার জন্য হয়তো। আসলে বাবা, 3 মাসে 3টা টিচার আসছে আর নতুন টিচার এসেই পুরনো টিচারের সব বদলে নতুন করে সব দেয়, যার কারণে সবকিছু উলটপালট লাগতো। আমার পড়াগুলো ঠিক মতো কভার করতে পারিনি আর পরীক্ষাও সামনে এসে পড়েছে, তাই এমন হলো বাবা। একদমে কথাগুলো বলে চুপ হয়ে যায় তিশা। ঠিক আছে বুঝলাম, কিন্তু এই সমস্যার কথাগুলো আগে বললে এমন হতো না। আমরা কিছু না কিছু ব্যবস্থা করতাম। রায়হান তখনও চুপ, কিছুই বলল না। হয়তো সমস্যাটা বুঝতে পেরেছে তিশার। রায়হান, তুমি কালই ওর জন্য ভালো একটা টিচারের ব্যবস্থা করবে আর পরীক্ষার আগে পর্যন্ত যাতে আর টিচার বদলাতে না হয় তেমন ভাবে দেখে আনবে। ঠিক আছে বাবা, রায়হান বলল। তিশা দেখলো ওর ভাই ওর দিকে এখনো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ভাইয়া, তুমি কি আমায় কিছু বলবে? না তেমন কিছু না, এমনিতেই তোর কাজে আমরা অনেক গর্বিত। আর কিছু বলে তোকে ফুলিয়ে দিতে চাই না। তিশা ভ্যাবাচ্যাকা হয়ে গেল ভাইয়ের এমন কথা শুনে। রাতের খাবারের পর রায়হান ভাবছে কার কাছে দিলে তার আদরের বোনটি সুরক্ষিত থাকবে আর পড়াতেও পারবে। কারণ এর আগের 3টা টিচারের মধ্যে 2টির চরিত্র ভালো ছিল না, তা কিছুদিনের মধ্যেই রায়হান বুঝতে পারলো আর সাথে সাথে না করে দিল। এর মধ্যে নিলয় ছেলেটা ভালো ছিল, কিন্তু ওর ভালো চাকরি হওয়াতে তিশাকে পড়াতে পারেনি। রায়হান সিগারেট টানছে আর ভাবছে এত আর্জেন্ট একটা ভালো টিচার কই পাবে। ওর ফ্রেন্ডসের অনেকেই টিউশন করে, কিন্তু তাদের স্বভাবও তেমন ভালো না। এমন সময় জিসান ফোন করলো। কি রে, খুব টেনসড মনে হচ্ছে? রায়হানকে জিজ্ঞেস করলো। রায়হান সব বলল। এখন কি করি বলতো? আরে ভাবিস না, কাল দেখবনি কি করা যায়, এখন ঘুমা, রাখি। জিসান ফোন কাটার পর রায়হান ভাবতে লাগলো জিসান হলে মন্দ হতো না, কিন্তু জিসান কি রাজি হবে? ওর কোনো কিছুর অভাব নেই। ওকে কোন মুখে বলবো তিশাকে পড়াতে? যদি রাজি না হয়, ধুর, কাল দেখবনি। মানলে মানবে, তা না হলে অন্য কিছু ভাববো।